মনে করো যে তুমি একটা মেলায় গিয়েছো, একটা গ্রামের একটা মেলা হচ্ছে নদীর পাড়ে, খুব সুন্দর পরিবেশ। বিকেল বেলায় তুমি মেলায় গিয়েছো। মেলায় অনেক কিছু আছে, অনেক খাবার জিনিস আছে, নাগরদোলা আছে, পুতুল খেলা আছে, লটারি আছে, আরো অনেক কিছু আছে। কেনার মতো অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসছে মানুষজন। তুমি তোমার বন্ধু বা স্ত্রী নিয়ে গিয়েছো। তোমার আশা যে তুমি একটা সুন্দর বিকেল, সন্ধ্যা বা রাত কাটাবা। তো ঢোকার পথে, ঠিক মেলায় যখন ঢুকছো, কিছুক্ষণ পরে একজন লোকের সাথে তোমার ধাক্কা লেগেছে, তাই না? চলতে পথে ধাক্কা লেগেছে, অথবা কেউ হাঁটতে গিয়ে পানির মধ্যে পা দিয়েছে, পানিটা তোমার ছিটকে তোমার গায়ে লেগেছে, কাদা কাদা একটু তোমার প্যান্টে কাদা লেগে গেছে। তুমি সুন্দর একটা পোশাক পরে আসছো, ভালো একটা মন নিয়ে আসছো, ধাক্কা খেয়ে বা পায়ে কাদা লেগে তোমার একটু রাগ হয়েছে। এখন তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে বিষয়টা ওভারলুক করতে পারো, যে ঠিক আছে প্যান্টে কাদা লেগেছে, এটাকে মুছে ফেললেই তো হয়। এটা করতে পারো। ধাক্কা লেগেছে, ওকে, ধাক্কা লাগতেই পারে, তুমি সহজে বুঝে নিতে পারো। যে ধাক্কা দিয়েছে সে তোমাকে আবার বাড়তি কথা বলছে, তুমি এখানে একটা কাজ করতে পারো যে ওকে, আমি শুনলাম না বা রিয়াক্ট করলাম না, সে বলছে বলে তো চলেই যাবে, সে তো আর থাকবে না আমার সাথে। 1 সেকেন্ডের তো 5-10 সেকেন্ডের ব্যাপার, চলে যাক, বলে শুনলাম না, রেসপন্ড করলাম না। মেলায় অনেক আনন্দের বিষয় আছে, আমি কিছু সময় পরে এই আনন্দের আতিশয্যে এই কথাটা আমি ভুলে যাব, ওর কথাটা মনে থাকবে না। তুমি এটা করতে পারো। অথবা অথবা তুমি তার সঙ্গে ঝগড়া শুরু করে দিতে পারো। ঝগড়া হতে হতে হাতাহাতি হবে, হাতাহাতি হতে হতে ওখানে মানুষজন ভিড় করে যাবে। ভিড় করার পরে পুলিশ আসবে, পুলিশ এসে তোমাদের দুইজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। তারপরে মামলা হবে, মামলায় নানা রকম ধারা হবে, কোর্টে যেতে হবে, হাজিরা দিতে হবে, অনেক বছর পর রায় হবে। এর মধ্যে তোমার অনেক সময় চলে যাবে, বিরক্তি আসবে। মেলায় যখন গেছিলা, মেলার তো কিছুই নিতে পারো নাই, কিছুই হয় নাই। উল্টো মেলা থেকে জীবনের এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে তুমি বাকি জীবন বয়ে বেড়াবা, যে মেলায় আমি গিয়েছিলাম, এই 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 হয়েছিল, আমার একটা লোকের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, সেখান থেকে মামলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমার চয়েস, তুমি কি চুজ করবা, কোন দিক চুজ করবা, তোমার খুশি। তুমি হয় ওটা ওভারলুক করতে পারো, যা হয়েছে হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, আমি নিলাম না, আমি নিলাম না, আমি গায়ে মাখলাম না, আমার গা আঠার মতো না যে সব কিছু মাখতে হবে। আমাদের জীবনটা, এই যে পৃথিবীতে আসি, তারপর মৃত্যু পর্যন্ত থাকি, আমাদের জীবনটা অনেকটাই এই মেলার মতো। আমাদের জীবনের চলতি পথে আমরা অনেকের কথায় আঘাত পাই, অনেক মানুষ অন্যায়ই করে, অনেক মানুষের কারণে আমরা কষ্ট পাই, প্রত্যাশা থাকে, প্রত্যাশা পূরণ হয় না, অভিমান আসে, দুঃখ পাই, রাগ হয়, হতাশ হয়ে যাই। এবং আমরা করি কি, আমাদের অনেকটা মানসিক যে শরীর, এটা অনেকটা আঠার মতো। যা কিছু আমাদের জীবনে ঘটে সব আঠার মতো, যেরকম আঠায় লাগিয়ে রেখে আমরা টেনে বেড়াই। অর্থাৎ যা কারো বয়স যদি 40 বছর হয়, সে গত 30 বছরের সমস্ত ইতিহাস, দুঃখ, কষ্ট সব সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত বয়ে বেড়াবে। রাগ, অমুকের উপর আমার রাগ, অমুক আমাকে এই করেছে, ক্ষমা মোটে করতে পারে না। সে বোঝে না যে ক্ষমা করে দিলে তার বোঝাটা একটু কমে যায়, হালকা হয়। অভিমান হয়েছে কারো প্রতি, বয়েই বেড়াচ্ছে, আমাদের বাংলা সিনেমার মতো। তুই আমার বাবাকে মেরেছিস 25 বছর আগে, বা অমুক দিন আমাকে এরকম চর মেরেছিলি, আজকে প্রতিশোধ নেব। ওর জীবনটাই হচ্ছে এক চরের প্রতিশোধ, ওই নিয়ে সিনেমা শেষ। তো এটা আমাদের অপশন, আমরা এরকম করতে পারি, আমাদের করার অধিকার আছে। হ্যাঁ, আমি বয়ে বেড়াবো, আমি রাগ, দুঃখ, কষ্ট, হতাশা, অপমান, এগুলো আমি বয়ে বেড়াবো। ওকে, খুশি। তোমার যদি বয়ে বেড়াতে ভালো লাগে, তোমার মেরুদণ্ডে অনেক শক্তি, তুমি বয়ে বেড়াবো, ওকে, ফাইন। কিন্তু অনেক মানুষ আছে, তারা চায় বয়ে বেড়াবো না, কিন্তু তারা অপশনটা জানে না যে কী করবো, কী করে ফেলে দেওয়া যায়। আমাদের চারপাশে যে পরিমাণ ঘটনা ঘটে, প্রচুর রাগের উপকরণ আছে, দুঃখের উপকরণ আছে। আমি যদি চাই যে আমি আমার চারপাশ থেকে প্রচুর রাগ হবার উপকরণ নেব, তো উপকরণের শেষ নাই। অনেক ঘটনা ঘটবে প্রতিদিন যেখানে রাগ হওয়া যায়। আমি যদি মনে করি দুঃখ নেব, আমার জীবন থেকে আমি দুঃখ নেব, চারপাশ থেকে, ঘটনা থেকে প্রতিদিন দুঃখ নেব, দুঃখেই ঘর ভরে যাবে, দুঃখের কোনো শেষ নাই, প্রচুর উপকরণ আছে।
তো আমরা এরকম রাগ, দুঃখ, অভিমান, হতাশা জমা করতে করতে এর একটা রিয়াকশন আমাদের মনের মধ্যে হয়, শরীরের মধ্যে হয়, তাতে আমরা দিন দিন বিষাক্ত হয়ে যাই। মানে ওই নেগেটিভ ইফেক্টে আমার ভিতরে একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হয়। তখন আমরা মানুষ যারা অত্যন্ত ছোটোবেলায় খুবই মিষ্টি মিষ্টি, তাই না, আমাদের সবাই গালে হাত দিত, কী সুন্দর ছেলে, কী সুন্দর ছেলে, সেই কী সুন্দর ছেলে একসময় বিষাক্ত একটা দানব হয়ে ওঠে, অর্থাৎ সেও দানব হয়ে ওঠে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাকে কেউ একটা গালি দিয়েছে, আমি কখনো কাউকে গালি দিইনি, আমার গালি আসে না, কিন্তু ওর গালি দিয়েছে, ওইটা আমার মধ্যে এমন একটা রিয়াক্ট করেছে যে আমিও এখন গালি দেওয়া শুরু করলাম, আমিও দানব হয়ে গেলাম। এভাবে দিন দিন প্রতিদিন আমি রিয়াক্ট করতে করতে, রাগ হতে হতে, দুঃখ হতে হতে আমি একটা বিভৎস মানুষে পরিণত হই। তখন আমার মধ্যে সেই কোমলতা, সেই সৌন্দর্যগুলো আর থাকে না। এমনকি পৃথিবীর কোনো সুন্দর দেখার মতো সামর্থ্যও আমার থাকে না। আমি সবসময় রাগ হয়ে থাকি, সবসময় ক্ষতির আশঙ্কা করি, কে আমাকে কি করলে তাকে কি জবাব দেব, এই টেন্ডেন্সিটা থাকে। হিংসা, আমরা সমুদ্রের নীল দেখতে পারি না, আমরা হিংসার নীল দেখি চারপাশে। আমরা সবসময় একটা নেগেটিভের উপর থাকি। এখান থেকে কি করে বাঁচা যায়, এটা এই কী করে বোঝাগুলো হালকা করা যায়? অনেকগুলো উপায় আছে। একটা একটা তার মধ্যে একটা উপায় বলি, যে চারপাশে যখন অসুর থাকে, সেই অসুরের প্রতিরোধের জন্য আমার ভেতরে থাকতে হবে সুর। আমরা নিজেদের আবেগ, অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারি না, এটা আমরা করিও না। কারণ কার কাছে করবো? মানুষকে তো বিশ্বাসই করি না, বিশ্বস্ত মানুষ পাওয়া ভার। নিজের অনুভূতিগুলো বছরের পর বছর চাপা থাকতে থাকতে আমরা অনেকটা মানসিক রোগীর মতো হয়ে যাই। সবসময় মানে এই যে অনেক আমাদের থাকে না, মা, খালা বা চাচা চাচি, দেখা যায় না, খুব কপাল কোচকানো, অল টাইম ঝগড়া মেন্টালিটির। এরা কি একসময় ঝগড়াটা ছিল? না, এরা একসময় সুন্দর হাসি খুশি শিশু ছিল। তারা হাসতো, খেলতো, দৌড়িতো, লুকোচুরি খেলতো, নদীতে লাফ দিয়ে পড়তো। হঠাৎ করে তারা এত মানে রাগী, এরকম মানুষ কি করে হয়ে গেল? কারণ তাদের ছোটোবেলা থেকে একের পর এক নানা রকম তিক্ত অভিজ্ঞতায় তার ভেতরটাই তিতা তিতা হয়ে গেছে, এবং এই তিতা ভাবটা তার কোনো দিনই বের হয়নি। যখনই বের হয়নি, তখন সে তার টোটাল চেহারা, তার মানসিক আচরণ সবই তিতা তিতা হয়ে গেছে। তার কাছে যেই যায়, সে কিছু তিক্ত ভাব নিয়ে চলে আসে। কিছু মানুষের কাছে আছে না, গেলেই একটা এই কথা বলবো, ওর কাছে যাবো না, ও এরকম হয়ে গেছে, পারিপার্শ্বিক পরিবেশকে ওইরকম করে দিয়েছে। এর একটা উপায় আছে, যে তোমার জীবনে কোনো ঘটনা ঘটলো, তিক্ত অভিজ্ঞতা ঘটলো, এটাকে চেপে না রেখে ওটাকে রূপান্তরিত করতে পারো অন্য কোনো একটা ঘটনায়। ফর এক্সাম্পল, জসীমউদ্দিন একটা কবিতা আছে, কবর, খুবই দুঃখের কবিতা। মানে ছোট থেকে বড় যেই পড়বে তারই খারাপ লাগবে। কি করে তার দাদির মৃত্যুর বর্ণনা, খুব অসাধারণ একটা বর্ণনা। অর্থাৎ একটা মৃত্যুর ঘটনাকে, যেখানে একটা কিছু হারিয়ে গিয়েছে চিরতরে, খুবই দুঃখের ব্যাপার, কিন্তু ওটাকে উনি চেপে রাখেননি। যদিও ওটা ওভাবে লেখা না, ওটা তার কল্পনা, কিন্তু ওটাকে উনি মনের মধ্যে চেপে রাখেননি। তার এই ভাবটাকে একটা কবিতায় রূপান্তরিত করে দিয়েছেন, যা শতকের বেশি সময় ধরে চলবে, বা হয়তো আরও বেশি সময়। তার দুঃখটাকে উনি ছড়িয়ে দিয়েছেন, সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। ধরো জন মিল্টন, ওনার যে প্যারাডাইজ লস্ট আছে, অথবা রবার্ট ফ্রস্টের যে কবিতাগুলো আছে, তারপরে ও হেনরি, তার অনেক ছোট গল্প আছে। একজন রাইটার ছিলেন, উনি জেলে গিয়েছিলেন, এবং জেলে বসে বসে ওনার সমস্ত গল্পগুলো, ছোট গল্পগুলো উনি লিখেছিলেন। অর্থাৎ ওই যে বন্দি জীবন, তার সমস্যা, তার বন্দিত্ব, একাকিত্ব, এইটাকে উনি চেপে রাখেননি, উনি ওটাকে ছোট গল্পে রূপান্তরিত করেছেন, এবং তাই ছড়িয়ে দিয়েছেন মানুষের মধ্যে। তিনি নিজে হালকা হয়ে গিয়েছেন, তার ভারটা সবাইকে দিয়ে দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত জীবনে যত আঘাত পেয়েছি, ব্যর্থ হয়েছি, হতাশ হয়েছি, মানুষের কথায় দুঃখ পেয়েছি, হয়তো সাময়িকভাবে ভেঙে পড়েছি, কিন্তু পরে একটা সময় আমি যেটা করেছি, আমি ওই ঘটনাগুলোকে আমার সামনে আনছি। দেখলাম যে এই ঘটনাটা ঘটছে, খারাপ ঘটনা ঘটছে, অমুকরে ভালোবাসছি, সে একেবারে আমাকে তুলোধুনো করে ছেড়ে দিছে, আমার গোষ্ঠী উদ্ধার করে দিছে, কিন্তু তারপরেও এখান থেকে কিছু নেবার আছে কিনা,
যেটা হয় আমার কাজে লাগবে, অথবা আমি এটাকে আলোর মতো করে ছড়িয়ে দেব, অন্য কারো কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আমি সার্থক, তাহলে এই ঘটনাটা সার্থক, ওই দুঃখটাও সার্থক, ওই হতাশাটাও সার্থক, না কোনো কাজে লাগছে। যেমন ধরুন আমরা পানির বোতল খেয়ে পানি ফেলে দিই, মানে পানি খেয়ে পানির বোতল ফেলে দিই, তারপরে অনেক কিছু আমরা ফেলে দিই, এগুলো কিন্তু কারো না কারো কাজে লাগে। যখন কাজে লাগে তখন ওটা আর ব্যর্থ হয় না। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট হতাশা আছে, যদি তুমি ওখান থেকে কোনো শিক্ষা নিতে পারো তো ওটা আর ব্যর্থতা থাকে না, ওটা একটা সাফল্য হয়ে যায়, ওটা একটা তোমার জীবনে একটা ঘটনা হয়ে, একটা বিশেষ ব্যাপার হয়ে দাঁড়ায়, যেটা তোমারও কাজে লাগবে। এবং তুমি যখন অন্য কারোর সাথে শেয়ার করবা, বিনিময় করবা অভিজ্ঞতাটা, তখন তারও কাজে লাগবে, সে হয়তো আবার আরেকজনকে বলবে, তখন কাজে লাগবে। অনেকে আছে না, যে ছোটোবেলায় খুব কষ্ট করে, অনেক কষ্ট করে তারপরে বিজনেস দাঁড় করায়, তারপর তার গল্পটা শেয়ার করে, আমি করেছি, এইভাবে সাহস সঞ্চয় করেছি, তখন তার ওই দুঃখের গল্পগুলো কারো না কারো কাজে লাগে, মানুষ সেখান থেকে সাহস পায়, শক্তি পায়। সুতরাং তার জীবনের দুঃখগুলো সার্থক। কেউ প্রেমে ব্যর্থ হয়েছে, খুব ভালোবেসেছে, জবাবে ঘৃণা ছাড়া, অবহেলা ছাড়া কিছুই পায়নি, এটাকে সে অনেক কিছু করতে পারে, এটাকে সে কবিতায় নিয়ে আসতে পারে, এটাকে গানে নিয়ে যেতে পারে, এটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারে, জেদে রূপান্তরিত করতে পারে, তাই না? তখন ওইটা সার্থক হয়, যে না, একটা বিশেষ ঘটনা ঘটছিল যা আমাকে এই দিকে ঠেলে নিয়ে গেছে। স্রোত আমাদেরকে নানা দিকে ঠেলবে, কিন্তু তার মধ্যে স্রোতকে ব্যবহার করে একটা নির্দিষ্ট দিকে আমি যাব, এটাই হচ্ছে সার্থকতা, এটাই হচ্ছে আর্ট অফ লাইফ। আর একটা মজার বিষয় আছে, ভেতরে সুর তৈরি করা বা সুরকে বাঁচিয়ে রাখা নিজের মধ্যে। কীরকম? এই যে গান, মানুষ গান করে, দুঃখে পড়লে দুঃখের গান শোনে, আনন্দ করতে গেলেও গান বাজায়, তখন আবার অন্যরকম গান বাজায়। কখনো কখনো ভৌতিক সিনেমায় বিশেষ শব্দ ব্যবহার করা হয়, তখন আমরা ভয় পাই। ছোটোবেলায় মনে আছে যে ফেলুদা হইতো, আলিফ লায়লা হইতো, কিছু কিছু সাউন্ড শুনলে ভয়তে লেপের নিচে মাথা ঢুকাইতাম, জানি যে এখনই মনে হয় কিছু একটা সমস্যা হবে, সাউন্ড শুনে বুঝে ফেলতাম যে কিছু একটা এবার হবে। সাউন্ড সম্পর্কে একটু বলি, যারা জানে না তাদের জন্য বলি। আমাদের প্রকৃতিতে সাতটা পূর্ণ স্বর আছে, যেটাকে CDEFGAB দিয়ে বলা হয়, আর 5টি আছে অর্ধস্বর, হাফ স্টেপ, সি শার্প, ডি শার্প, জি শার্প, এ শার্প, এরকম। এই 12টি নোট, আমরা যত শব্দ শুনি এই 12টি স্বর বা নোট এই দিয়ে হয়, এবং এই 12টি নোটকে এর সাথে ওইটা, এর সঙ্গে সি এর সঙ্গে ডি, বা এরকমভাবে এলোমেলো করে বিন্যস্ত করে নানা রকমের শব্দ তৈরি করা যায়, লক্ষ লক্ষ রকমের শব্দ তৈরি করা যায়। এই যে পৃথিবীতে কোটি কোটি গান হয়েছে, প্রত্যেকটার থেকে আলাদা, কিন্তু শব্দ কিন্তু এই 12টাই, কিন্তু 12টা ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় 5টা 6টা সর্বোচ্চ, বা 7টাই হলো। এত কিছু সম্ভব কিভাবে? সঙ্গীত একটা প্রকৃতির ভাষা, মানে এই শব্দ, বাংলা ভাষা ইংরেজি ভাষার মিল নাই, কিন্তু শব্দের ভাষা সমস্ত পৃথিবীতে একই ভাষা। শব্দের এই যে বর্ণমালাগুলো আছে, 12টি বর্ণমালা আছে, এটাকে নানা রকমভাবে বিন্যস্ত করে নানা রকম শব্দ করা যায়, এবং সেই শব্দগুলো মানুষের আবেগকে প্রকাশ করতে পারে, এমনকি আবেগকে জাগিয়েও ফেলতে পারে। হঠাৎ করে দেখবা যে একটা বিশেষ শব্দ, বিশেষ সুর তোমার মনকে প্রভাবিত করে ফেলেছে, তুমি হঠাৎ করে আবেগী হয়ে গিয়েছো। যেমন লালনের গান শুনলে হয়, অনেক হিন্দি রোমান্টিক গান আছে, শুনলেই মনটা কেমন কেমন হয়ে যায়। আবার কিছু কিছু গান আছে যে শুনলে তোমার শক্তি লাগবে, যেমন আমাদের নজরুল ইসলামের অনেক গান আছে, শুনলে মনে হয় যে কি একটা উদ্যম চলে আসলো, বিশেষ করে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। কিছু গান আছে তোমার প্রেম ভাব আসবে, কিছু গান আসবে তোমার বিরহ আসবে, তাই না? কীভাবে এটা হয়? শব্দ, ফ্রিকোয়েন্সি আমাদের মনের মধ্যে এইটা প্রভাব ফেলতে পারে। এমনকি অনেক মানুষ আছে যাদের এই যে আমাদের অনেক আবেগ হয়, কখনো দুঃখ হয়, কখনো হতাশা হয়, কখনো আমরা শক্তি পাই না, শক্তির প্রয়োজন হয়, যে মানুষগুলো মিউজিক করতে পারে, শব্দের এই খেলাগুলো জানে, কিভাবে শব্দ দিয়ে খেলতে হয়, তারা তাদের মনের এই আবেগকে শব্দে রূপান্তরিত করতে পারে, তারা সুর বাঁধতে পারে, তারা গান গাইতে পারে, একটা সুর বেঁধে তার উপরে তার মনের কথাগুলো বসিয়ে দিতে পারে, অথবা মনের কথাগুলো লিখে
তার উপরে ওই সুরগুলো স্বরগুলো বসিয়ে দিয়ে একটা গান তৈরি করতে পারে, তার মনের কথা তখন গান হয়ে বের হবে, সেই গান লক্ষ লক্ষ মানুষ শুনবে। দিস ইজ ইট। এই খেলাটা যারা পারে তারা নিজেদের ভেতরে এই যে চারপাশের প্রকৃতি থেকে আমরা যে পরিবেশ থেকে আমরা যে অনেক দুঃখ কষ্ট নেই, কটু কথা শুনি, প্রতিকূল ভাব আসে, এইটা তাদের মধ্যে আর বিষাক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে না। কারণ যখনই কিছু তৈরি হয় তারা একটা সুর করে বের করে দিয়ে দেয় এবং অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। তো এই অ্যাবিলিটিটা অনেক সাধারণ মানুষের নেই, যারা ওই টেকনিকটা জানে না, যারা শব্দের খেলাটা খেলতে পারে না, তারা নেই। তবে তারা একটা কাজ করে, তারা গান শোনে, চুপি চুপি হলেও গান শোনে। তারা এই সুরের মধ্যে হারাতে চায়, নিমগ্ন হতে চায় আর কি। যখন ভেতরে সুর থাকে, বাইরের অসুর যে কখনোই ছন্দ তাল পছন্দ করে না, যে চায় তুমি এলোমেলো থাকো, তুমি বিচ্ছিন্ন হয়ে থাকো, তুমি উন্মাদ অবস্থায় থাকো, রাগ হয়ে থাকো, বিষণ্ণ হয়ে থাকো, সে আবার সুরকে দেখলে ভয় পায়। সো যার মধ্যে সুর আছে সে অনেকটা অসুর থেকে নিরাপদ। গান বা সঙ্গীত বা মিউজিক কম্পোজিশন এটা শুধুমাত্র একটা আনন্দের বিষয়, হইচইয়ের বিষয় না, এটা একটা বিশাল আর্ট। এবং যথেষ্ট স্থির মানুষ ছাড়া, মানসিকভাবে স্থির মানুষ ছাড়া এই কাজটা তারা করতে পারবে না। তালের ব্যাপার আছে, লয়ের ব্যাপার আছে, স্কেলের বিষয় আছে, খুব খেয়াল রাখতে হয়। এবং এইটা মানুষের মনকে পবিত্র করার জন্য একটা বিশেষ একটা মেডিসিন, বিশেষ একটা মেডিসিন। এটা যারা পারে, যারা শিখেছে, যারা করতে পারে, এটা তাদের জন্য একটা আশীর্বাদ। এবং কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমার ব্যক্তিগত জীবনে অনেক বাজে পরিস্থিতি, আমি ওখান থেকে বের হয়ে আসতে পারছি শুধুমাত্র মিউজিকের কারণে। আমি খুব বড় মিউজিশিয়ান না, কিছু একটা বুঝি। বড় মিউজিশিয়ান মানে কি আমি এখনও তাল ঠিক করে রাখতে পারি না, বাট আমি বুঝি এর ক্ষমতাটা কোথায়। এর ক্ষমতাটা বিশাল, বিশাল ক্ষমতা। এটা জীবনে অবশ্যই কেউ না কেউ একটা দুইটা হলেও গান শোনে নেই এমন কোনো মানুষ নেই। জোর করে হলেও শুনছে, মাইকে বাজছে, না শুনে যাবে কোথায়। তো তার ভাবের পরিবর্তন আসে এবং মানুষের ভাব তাকে এক একটা ভাব এক দিকে নিয়ে যায়। সুতরাং মানুষের জীবনকে তার দিক পরিবর্তন করতে এই মিউজিকের একটা বিশাল ভূমিকা আছে। অনেকে না বুঝে ওই গানের বিপক্ষে কথা বলে, যেটা অশ্লীলতা। দেখো, বাংলা ভাষায় 50টা বর্ণ আছে। এই 50টা বর্ণ দিয়ে তুমি স্রষ্টার প্রশংসামূলক কথা লিখতে পারো। এই 50টা বর্ণ ব্যবহার করে তুমি তোমার অভাব অভিযোগের কথা লিখতে পারো। এই 50টা বর্ণ ব্যবহার করে তুমি মানুষকে গালিও দিতে পারো। আমরা যে আজে বাজে ভাষায় গালি দিই, সেই গালিগুলো লিখতে গেলেও বা বলতে গেলেও তো এই বর্ণমালাগুলোই লাগে। এখন কি বর্ণমালা বিলুপ্ত করে দিতে হবে? সো গান যখন কেউ অশ্লীলতার দিকে ব্যবহার করবে বা খারাপ উদ্দেশ্যে, যেটা মানুষের জন্য অকল্যাণকর, ওটা নিন্দনীয়। কিন্তু টোটাল বিজ্ঞানটা তো নিন্দনীয় হতে পারে না, ওই আর্ট তো নিন্দনীয় হতে পারে না, তাই না? শিল্পী তার শিল্পকে কোথায় ব্যবহার করে তার উপর নির্ভর করে তার প্রশংসা বা নিন্দা। অনেক শিল্পী আছে তার শিল্পকে বাজে কাজে ব্যবহার করে, তখন তো এটা নিন্দনীয় হবে। কিন্তু তাই বলে শিল্পটাকেই তো বাদ দিয়ে দেওয়া যায় না, তাই না? ভাত খেয়ে পেট খারাপ হয়েছে একজনের, পান্তা ভাত খেয়ে, তাই বলে তো ধান চাষ কালকে থেকে বাদ, তা তো করা যায় না। আমাদের জীবনে প্রচুর সমস্যা আছে, তার কিছু সমাধানও প্রকৃতির মধ্যে লুকিয়ে রাখছে, স্রষ্টাই লুকিয়ে রেখেছে, একটু মনে হয় মজা করে রেখেছে যে তোমরা খুঁজে নাও, আমি সব কিছু দিয়ে দিয়েছি। মানুষের মনের স্থিরতার জন্য এবং পৃথিবীর সঙ্গে ঝগড়া করে পারা যায় না। তুমি কত ঝগড়া করবা? তোমাকে মানুষ দুঃখ কষ্ট দিতেই থাকবে, দিতেই থাকবে। তুমি এই পৃথিবী হচ্ছে অনেকটা ওই বয়স্কা কিছু মহিলা আছে যাদের যৌবন নেই, আর জীবনে কোনো কাজ নেই, সারা জীবন মানে একটাভাবে চলছে, সেই ভাবটা এখন আর নেই। এখন তার একটাই কাজ, ঝগড়া করা। সে ঝগড়া করে মানুষের মন খারাপ করে দিয়ে মজা পায়। এরকম কিছু মানুষ আছে, পুরুষও আছে, নারীও আছে। তো আমাদের পৃথিবীটা হচ্ছে মোটামুটি এরকম। তোমার মন খারাপ করে দিতে পারলে এর খুব ভালো লাগে, সবসময় চাই তুমি মন খারাপ করে থাকো। সুতরাং এর সাথে ঝগড়া করে পারা যায় না, তাহলে সারা দিন ঝগড়া করতে হবে। সবথেকে ভালো উপায় হচ্ছে নিজের মধ্যে এমন একটা প্রোটেক্টিভ সিস্টেম রাখা, এমন কিছু কৌশল জানা যে পৃথিবী কোনোভাবেই আমার মন খারাপ করতে পারবে না, আমার মন সবসময় ভালো থাকবে, আমার নিয়ন্ত্রণে থাকবে। এই যে দুইটা বললাম, এই দুইটা হচ্ছে দুইটা কৌশল। এরকম আরও অনেক কৌশল আছে, খুঁজে বের করো।